হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব ইউজ কেস ডায়াগ্রাম অ্যান্ড লাস্ট টপিক থাকবে আমাদের সফটওয়্যার টেস্টিং। সো ইউজ কেস ডায়াগ্রামটা আমরা করার জন্য আমরা একটা বেসিক এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইট। সো ই কমার্স ওয়েবসাইটটা দেখার পরে আমরা যাই দেয়া থাকুক তা আমরা পারো, এরকম একটা কনফিডেন্স গেইন করে ফেলতে হবে। হ্যাঁ, একটা প্রসেস শিখলে বাকিগুলো ইজিলি পারা যায়। ঠিক আছে, সো কীভাবে লিখতে হয়, শুরুতে আমাদের হচ্ছে টাইটেলটা লিখতে হবে। তো আমি ধরলাম টাইটেল এরকম যে ই কমার্স প্ল্যাটফর্ম, এরকম আমি একটা টাইটেল লিখলাম। টাইটেল লেখার পর আমাকে কি করতে হবে, ধরো আমরা ই কমার্স ওয়েবসাইট হিসেবে আমরা কাকে চিন্তা করবো, রকমারিকে চিন্তা করি। আমি জানি অনেকে হয়তো রকমারি ভিজিট করছে। তো রকমারি হচ্ছে একটা বুক সেলিং বা এখন অনেক জিনিস বিক্রি করে রকমারি। সো ওখানে হচ্ছে আমরা কিনবো বই। ঠিক আছে, একটা বই কিনতে চাচ্ছি। সো বই কেনার জন্য আমি প্রথমে রকমারিতে লগ ইন করলাম। একটা ফ্রন্ট পেজ থাকবে, ফ্রন্ট পেজের মধ্যে কি দেখা যায়, বই দেখা যায়। আমি বইয়ে যখন ক্লিক করি তখন বইয়ের ডিটেলস আসে। এরপর আমি যদি অ্যাড টু কার্ট করি তখন অন্য একটা পেজে নিয়ে যাই। তখন ওখানে আমার ইনফরমেশনগুলো দিলে ও আমাকে বলে যে লগ ইন বা অথেন্টিকেশন পেজে নিয়ে যাই। তো আমি যখন আইডেন্টিফাই করে আমি ইমেল দিয়ে লগ ইন করে ফেলি, তখন হচ্ছে অ্যাড টু কার্টের ওখান থেকে পেমেন্ট অপশন ক্লিয়ার করে তারপর এটা কী হয়ে যায়, সেভ হয়ে যায়। তারপরে ওরা ওই অনুসারে কি ডেলিভারিটা পাঠায় আমাকে। তাহলে এখানে পুরো প্রসেসটা আশা করি আমরা সবাই জানি। এইটা খুবই কমন একটা প্রসেস অন্যান্য সফটওয়্যারের বা অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে, প্রায় সব ওয়েবসাইটে এরকমই কাজ করে। সো ওইটা শিখলে বাকিগুলো আমরা ইজিলি বুঝতে পারবো আর কি। তাহলে আমি প্রথমে কী করবো, টাইটেলটা লিখবো। টাইটেল লেখার পরে দেখো এই যে রকমারির যে ওয়েবসাইট, ওখানে কী করছি আমি প্রথম হচ্ছে এটা ধরলাম আমি, হ্যাঁ নওশাদ, আমি হচ্ছে প্রথমে এটা অ্যাক্সেস করলাম। এই রকমারির যে বইগুলো থাকে এগুলো অনেকগুলো কিসের, অনেকগুলো বায়ারের থাকে, অনেকগুলো সেলারের থাকে। তো ওদেরকে আমি বলতে পারি সেলার, আমি হচ্ছে বায়ার, ওরা হচ্ছে সেলার যারা আমাকে বইটা বিক্রি করবে। ঠিক আছে, এরপরে আর কে থাকে, আমি যখন এই ডেলিভারি কনফার্ম করব তখন কি হবে, সেলার হচ্ছে বইটা পাঠাবে, কাকে দিয়ে পাঠাবে। এখানে আরেকটা ব্যাপার থাকবে যেটা হচ্ছে কে, ডেলিভারি ম্যান থাকবে না। তাহলে এখানে তিনটা অ্যাক্টর, এই কারা কারা ইন্টারেক্ট করতেছে তাদেরকে আমরা বলি অ্যাক্টরস। তাহলে একজন আমি বায়ার, একজন হচ্ছে যে বিক্রি করতেছে ও হচ্ছে সেলার, আরেকজন যে নিয়ে আসতেছে ও হচ্ছে ডেলিভারি ম্যান। তাহলে প্রশ্নের মধ্যে সব দেওয়া থাকবে যে কে কী করতেছে, আমরা জাস্ট নিজের আগে বুঝি, তারপরে প্রশ্ন দেখলে ইজিলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে প্রথমে অ্যাক্টরগুলোকে লিখতে হবে। তাহলে প্রথম অ্যাক্টর হচ্ছে আমি, যে হচ্ছে বায়ার। তাহলে আমি বায়ারকে এভাবে লিখলাম, এভাবে আমি যেভাবে লিখতেছি এভাবেই লিখতে হবে, একটা এভাবে ছবি আঁকতে হবে। বায়ার হচ্ছে কিনবে। এরপরে কে দেখো, বিক্রি করবে কে, সেলার। তাহলে একজন থাকবে যে হচ্ছে বিক্রি করবে, সে হচ্ছে সেলার। ঠিক আছে, আরেকজন থাকবে ডেলিভারি ম্যান, হ্যাঁ, যে ডেলিভারি করে নিয়ে আসবে, ডেলিভারি ম্যান। এই তিনটা অ্যাক্টর হচ্ছে এই প্ল্যাটফর্মের মধ্যে কানেক্টেড। ঠিক আছে, এবার বলি বায়ার, আমি বায়ার হিসেবে কী কী কিনতে পারি দেখবো। প্রথমে আমি কী কী করতে পারি ওই ওয়েবসাইটের মধ্যে, আমি কী কী করতে পারি এটা আগে লিখবো। প্রথম কথা হচ্ছে আমি বইকে খুঁজতে পারি বা বইকে সামনে দেখতে পারি। তাহলে আমি একটা অপশন দিতে পারি সার্চ বুকস। আমি বইগুলোকে খুঁজতে পারি, সার্চ করতে পারি। কী কী করতে পারি এগুলো প্রশ্নে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে আমরা নিজেরাই বুঝতে পারি, নিজেরাই তো দেখতেছি একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি বইগুলোকে খুঁজতে পারি, সার্চ বুক, আমি বইকে খুঁজতে পারি, একটা গেল। ঠিক আছে, আমি অ্যাড টু কার্ট করতে পারি, আমি বইগুলোকে কার্টে অ্যাড টু কার্ট করতে পারি, গেল। আমি আর কি করতে পারি, আমি অর্ডার প্লেস করতে পারি না, আমি অর্ডারও প্লেস করতে পারি। এগুলো কে, সবগুলো বায়ার করতে পারে। বায়ার অ্যাড টু কার্টও করতে পারে, বায়ার সার্চ বুকও করতে পারে, বায়ার অর্ডারও প্লেস করতে পারে। এখানে কোনো কি হবে না, কার্ভ লাইন হবে না, সবগুলো স্ট্রেট লাইন দিতে হবে। যদি দূরে হয় তাহলে এইভাবে টেনে দুইটা ভাঙতে হবে, আমি কিন্তু কোনো কার্ভ লাইন দিতে পারবো না। এখানে এটা একটা রুল। হ্যাঁ, এই যে টাইটেল লিখতে হবে যে এরকম একটা রুল, কার্ভ লাইন হবে না, ওইটা আরেকটা রুল আর কি। ঠিক আছে, তাহলে আমি বুক সার্চ করতে পারবো, অ্যাড টু কার্ট করতে পারবো, অর্ডার প্লেস করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আসি কী দেখো এখানে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। অর্ডার প্লেস করতে হইলে আমার অথেন্টিকেশন লাগবে না। আমি যখন প্লেস অর্ডার দিব তখন ও আমাকে একটা লগ ইন পেজে নিয়ে যাবে। তাহলে আমার অথেন্টিকেশন লাগবে, মানে লগ ইন পেজে আমার ইনফরমেশন দিয়ে লগ ইন করাটাকে বলা হয় অথেন্টিকেশন। তাহলে অর্ডার প্লেস করার জন্য অথেন্টিকেশন ইজ নেসেসারি, মানে মাস্ট। এটা ছাড়া কিন্তু আমি অর্ডার প্লেস করতে পারবো না। ওই জন্য আমার একটা পয়েন্ট থাকবে অথেন্টিকেশন। এই অথেন্টিকেশনটা না করলে আমি কিন্তু অর্ডার প্লেস করতে পারবো না। সো এটার জন্য যেটা কম্পালসারি অপশনগুলোকে আমরা এভাবে করে লিখি, যে আমি এভাবে দিয়ে ডাবল অ্যারো দিই এবং এখানে আমরা ইনক্লুড লিখে দিই, ইনক্লুড আইএনসি, জাস্ট শর্ট ফর্মটা লিখলাম ইনক্লুড। তাহলে অর্ডার প্লেসের জন্য অথেন্টিকেশন মাস্ট, যার কারণে এটা কি ইনক্লুড লিখে এভাবে করে, মানে দিস ইজ দ্য ওয়ে টু রাইট যে অর্ডার প্লেসের জন্য অথেন্টিকেশন ইম্পর্টেন্ট। যেটা মনে করো একটা ধাপ, অন্য ধাপ না হইলে এটা হবেই না।
তখন কিন্তু ওইটারে আমি এভাবে ডাবল অ্যারো দিয়ে ইনক্লুড দিতে হবে, মানে দিস ইজ নেসেসারি ফর দিস টার্ম, অথবা এভাবে বলতে পারি দিস ইজ ডিপেন্ডস অন দিস। ডিপেন্ডেবল যারা, তারা কার ওপর ডিপেন্ডেবল ওইটাতে ইনক্লুড দিয়ে এভাবে করে লিখতে হয়। একটা পার্ট গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার প্লেস অর্ডারের জন্য আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট। ও কখন প্লেস অর্ডার করতে পারবে? যখন ও পেমেন্ট দিবে। ধরলাম সিওডির কোনো অপশন নাই, বা সিওডিও তো সিলেক্ট করতে হবে, তাই না? তো ও যখন পেমেন্ট করবে তখনই আলটিমেটলি কি অর্ডারটা প্লেস হবে না? পেমেন্ট অপশনটা পার করলে অর্ডার প্লেস। এখন পেমেন্টের এটা বাদ দিয়ে তো অর্ডার প্লেস করা সম্ভব না। তার মানে এখানে পেমেন্ট একটা অপশন আসবে, দেখো পেমেন্ট, এবং এই পেমেন্ট অপশনটা ইজ নেসেসারি, সরি পেমেন্ট অ্যাকশনটা অর্ডারের জন্য কি নেসেসারি। এই কার্ভ লাইন হবে না, সরি কার্ভ লাইন হবে না, কার্ভ লাইন দিতে পারবো না আমরা, এভাবে করে দিয়ে দিলাম। একটা মিনিট আমি এটা ঠিক করি, জাস্ট এটা এভাবে করে স্ট্রেট কানেকশন দিব, ঠিক আছে। তাহলে পেমেন্টটা নেসেসারি, কিন্তু তাহলে ডাবল অ্যারো এবং এটাতেও কি ইনক্লুড আইএনসি। তাহলে দেখো অর্ডার প্লেস করার জন্য পেমেন্টটা করতেই হবে, পেমেন্ট না করলে অর্ডার প্লেস হবে না, অথেন্টিকেশন না করলে অর্ডার প্লেস হবে না, এই জন্য ডাবল অ্যারো ইনক্লুড হয়েছে পেমেন্ট। আচ্ছা এবার আসি, কোনো কিছুকে যদি আরও এক্সটেন্ড করতে চাই আমরা করতে পারি না। ধরলাম পেমেন্ট নিয়ে আরও এলিভারেটলি কিছু লিখতে চাই, তাহলে পেমেন্ট কয়টা ওয়েতে হতে পারে? একটা ক্যাশ অন ডেলিভারি হতে পারে, আরেকটা হচ্ছে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হতে পারে, বা অনলাইন বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তাহলে একটা অপশন থাকতে পারে সিওডি, একটা হতে পারে বা বিকাশ, ধরো দুইটা অপশন, এরা পেমেন্টের অপশন। কিন্তু এগুলো নেসেসারি না। যদি আমি এক্সটার্নাল কোনো ফিচার নিজের থেকে এক্সট্রা করে লিখতে চাই, তখন এখানে জাস্ট কি করতে হয়, একটা অ্যারো দিয়ে, সেম অ্যারো দিয়ে এভাবে করবো, এগুলোরে করে এগুলাতে আমি জাস্ট লিখতে হবে এক্সটেন্ড, ইএক্সটি, এক্সটেন্ড, এটাতেও আমি ইএক্সটিএন দিয়ে এক্সটেন্ড দিয়ে দিব, ঠিক আছে। তাহলে কোনো কিছু যদি সাব ব্রাঞ্চ হয় তখন ওটার আমি কি দিয়ে দিব, এক্সটেন্ড দিয়ে দিব, ঠিক আছে। এক্সটেন্ড, ইএক্সটিএন এক্সটেন্ড দিতে হবে, ঠিক আছে। আর যদি একটার ওপর ডিপেন্ডেবল হয় তখন সেটাতে ইনক্লুড দিতে হয়। দিস ইজ দ্য ওয়ে। গেল, এতটুকু গেল। পেমেন্টকে আমি একটু ফার্দার এক্সটেন্ড করলাম আর কি, ঠিক আছে, প্রশ্ন অনুসারে, ঠিক আছে। প্রশ্ন যদি কোনো অপশনকে আরও একটু ডিটেলে লিখতে পারে তখন ওটাকে এক্সটেন্ড করতে পারি আমরা, ঠিক আছে। এরপর দেখো সেলার কি করতে পারে। এখানে একটা ব্যাপার হচ্ছে অ্যাড অ্যান্ড আপডেট প্রোডাক্ট, অ্যাড অ্যান্ড আপডেট প্রোডাক্ট, অ্যাড অ্যান্ড আপডেট প্রোডাক্ট। অ্যাড করতে পারে প্রোডাক্টকে, আপডেট করতে পারে কে? সেলার না। সেলার কী করবে? ও নিজে যা ধরো আমি সেলার, আমি কি বই আছে আমার কাছে, এটা অ্যাড করতে পারি, এবং বিক্রি হওয়ার পরে কি নাই ওটা ক্লিয়ার করতে পারি, তাহলে নতুন বইও দিতে পারি, তাহলে আপডেটও করতে পারি, অ্যাডও করতে পারি। এটা কার কাজ? সেলারের কাজ। ও একটা অ্যাক্টর, ওর কাজ হচ্ছে অ্যাড অ্যান্ড আপডেট প্রোডাক্ট। বায়ার কি এটা করতে পারে? পারে না। ডেলিভারি ম্যান কি করতে পারে? পারে না। ব্যাপারটা বুঝছি। ডেলিভারি ম্যান কি করতে পারে? ডেলিভারি ম্যান হচ্ছে কমপ্লিট ডেলিভারি করতে পারে। ওর একটা অপশন থাকবে কমপ্লিট ডেলিভারি, কমপ্লিট ডেলিভারি। আচ্ছা দেখো, এই যে কমপ্লিট ডেলিভারিটা কমপ্লিট হওয়ার জন্য আমার কি করতে হবে? দেখো এই কমপ্লিট ডেলিভারিটা হওয়ার জন্য আমার শিপিং ডিটেলস লাগবে না, কারণ অর্ডার প্লেস করার পরে আমার কাছে এখানে অর্ডার প্লেস করার পরে এই অর্ডার প্লেসের জন্য আমি যেহেতু বায়ার, আমি যেহেতু অর্ডার প্লেস করবো, ওখানে কিন্তু আমার ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রোভাইড শিপিং ডিটেলস, শিপিং ডিটেলস। এই যে প্রোভাইড শিপিং ডিটেলস, তাহলে প্লেস অর্ডার করার জন্য মাস্ট ইনক্লুড হচ্ছে প্রোভাইড শিপিং ডিটেলস। তাহলে শিপিং ডিটেলস না দিলে কিন্তু আমার অর্ডার প্লেস হবে না, আমি কোথায় পাঠাবো, ঠিক আছে। এই প্রোভাইড শিপিং ডিটেলসের সাথে কমপ্লিট ডেলিভারিটা কানেক্টেড, তাহলে ডেলিভারি কমপ্লিট করার জন্য আমার প্রোভাইড শিপিং ডিটেলস এটা থাকাটা মাস্ট, এটাও আমরা ইনক্লুডে দিয়ে দিব। ব্যাপারটা বুঝছি, কোনটা কিসের ওপর ডিপেন্ডেন্ট নিজের মতো করে চিন্তা করে দিব। আর কমপ্লিট ডেলিভারিটা কার সাথে? ডেলিভারি ম্যানের সাথে, ঠিক আছে। তাহলে ডেলিভারি ম্যানটা কমপ্লিট ডেলিভারি কখন করতে পারবে? যখন সে মাস্ট প্রোভাইড শিপিং ডিটেলসটা পাবে, এবং অর্ডার প্লেস করার জন্য কিন্তু প্রোভাইড শিপিং ডিটেলসটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এতটুকু আমরা এতটুকু পরিমাণ যদি চিন্তা করি তাহলে কিন্তু হয়ে গেল। আমি পুরা যে ওয়েবসাইট ওটার অ্যাক্সেস কীভাবে হবে না হবে আমরা কিন্তু লিখে ফেলছি, ঠিক আছে না। এখন কোনটা কার ওপর ডিপেন্ডেবল এটা আমরা নিজেরা থেকে সুন্দর করে বুঝলে, মানে সুন্দর করে যদি বুঝে করি এটা, তাহলে আমার যেটাই দেয়া থাকুক ওইটা কিন্তু আমরা এরকম একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো, যেটাকে আমরা ইউজ কেস ডায়াগ্রাম বলি, গ্রাফ বা ডায়াগ্রাম। এবং লাস্টলি এখানে জাস্ট এই জিনিসটাকে একটা বাউন্ডারিতে দিয়ে দিতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাক্টার্স সবসময় বাউন্ডারির বাইরে থাকবে, এবং স্ট্রেট লাইন ছাড়া কোনো কার্ভিক্যাল লাইন বা কোনো কার্ভ লাইন দেয়া যাবে না। আর ইনক্লুড আর এক্সটেন্ড, এই যে এক্সট্রা নোটস এগুলো মাস্ট দিতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য ইউজ কেস ডায়াগ্রাম, খুবই কমন এবং খুবই বেসিক। এটা এক্সাজুরেট করার কিছু নাই,
চিন্তা করে করে ইজি কোনটা কিসের ওপর নির্ভরশীল, কোনটা করার জন্য কোনটা করতে হবেই ওটাকে ইনক্লুড করে দিব। এরকম চিন্তা করে আমার ফেসটা যেটা দেয়া থাকবে, আমার যে ফেসটা দেয়া থাকবে ওই ফেস থেকে আমি ইজিলি কিন্তু এরকম একটা কি ডায়াগ্রাম আঁকতে পারবো। আশা করি যে কোনো জিনিস এটা দিয়ে আঁকা যাবে। এটা একটা গেল। এবং আমাদের লাস্ট টপিক যদি বলি, আরেকটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। এটা খুবই ইজি একটা ব্যাপার, এটা আমি জাস্ট আলোচনা করলাম না। আমরা এখন লাস্ট আলোচনা যাব সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিংটা কি? সফটওয়্যার টেস্টিং খুবই একটা কমন আর বেসিক একটা ব্যাপার। ধরো আমার কাছে একটা সফটওয়্যার আছে, ওটাকে আমার টেস্ট করতে হচ্ছে, ঠিক আছে? আমি কিভাবে ওটা টেস্ট করতে পারি, এটা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিংয়ের ব্যাপারটা। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ সফটওয়্যার টেস্টিং। একটা হচ্ছে ইউনিট টেস্টিং, একটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিং, আর লাস্টলি হচ্ছে একটা হচ্ছে সিস্টেম টেস্টিং। ওকে, দেখো এটাকে আমি খুব ইজিলি করে শেষ করে দিই, খুব ইজিলি চিন্তা করাই। দেখো ইউনিট টেস্টিংটা কি? ইউনিট মানে কি? একটা বড় কাজের ছোট ছোট অংশগুলোকে আমরা বলি এক একটা ইউনিট, ছোট ছোট অংশ। তাহলে এখানে দেখো এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, তাহলে ছোটো ছোটো ইউনিট না? তাহলে পুরা সফটওয়্যারের একটা ছোট ছোট অংশ যদি আমি টেস্ট করতে থাকি সেটাকে আমরা বলবো ইউনিট টেস্টিং। গেল? ওকে, এরপর হচ্ছে দেখো আরেকটা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন টেস্টিং মানে কি? ধরলাম আমরা এখানে একটা পার্টিকুলার ফাংশন যদি করি, মনে করো অনেকগুলো ইউনিট মিলে একটা ফাংশন, মনে করো উপরের এই 3টা ইউনিট মিলে একটা পুরো ফাংশন, এটা পুরাটা হচ্ছে ধরো ফ্রন্ট এন্ড। একটা ফ্রন্ট এন্ডকে আমি একটু ভালোভাবে বুঝাই, একটা ফ্রন্ট এন্ডকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? ফ্রন্ট এন্ডের ডিজাইন, ফ্রন্ট এন্ডের কালার, ফ্রন্ট এন্ডের কোডস, কোন ল্যাঙ্গুয়েজে কোডটা করতেছি, ফ্রন্ট এন্ডের মধ্যে আরও অনেকগুলো ভাগ থাকতে পারে। তাহলে প্রত্যেকটা ভাগকে যদি দেখি তাহলে সেটা ইউনিট টেস্টিং। পুরাটা ফ্রন্ট এন্ডকে যদি দেখি, একটা সফটওয়্যারের পুরাটা ফ্রন্ট এন্ডকে যদি দেখি, তখন সেটা হবে কি একটা ফাংশন বা একটা পার্ট। পুরোটা যদি অনেকগুলো ইউনিট মেলে একটা ফাংশন বা একটা পার্ট হয়, যেটাকে যদি টেস্ট করি সেটা হবে ইন্টিগ্রেশন টেস্টিং। আর সিস্টেম টেস্টিং হচ্ছে পুরাটাকে টেস্ট করা। তাহলে দেখো আমি যদি ওয়েবসাইটের আন্ডারে চিন্তা করাই বা ওয়েবসাইটের আন্ডারে উদাহরণটা দিই তাহলে বোঝাটা ইজি। আমার কাছে একটা ওয়েবসাইট আছে, আমি দেখতেছি কালারের কি অবস্থা, ফ্রন্ট এন্ডের কালার, তাহলে এটা একটা ইউনিট, ঠিক আছে? কারণ কালারটা হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা পার্ট, ঠিক আছে? কালার যদি নিই তাহলে সেটা ইউনিট টেস্টিং। যদি পুরো ফ্রন্ট এন্ডকে নিই, পুরো ফ্রন্ট এন্ড, সেটা হবে ইন্টিগ্রেশন টেস্টিং। যদি পুরো ওয়েবসাইটটাকে নিই, যেখানে ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে, ডাটাবেজ আছে, তাহলে পুরোটা নিই, তাহলে সেটা হবে সিস্টেম ডিজাইন, মানে সিস্টেম টেস্টিং। তাহলে ইউনিট হচ্ছে একটা ছোট অংশ, ইন্টিগ্রেশন হচ্ছে একটা ফাংশন অনেকগুলো ইউনিটের থ্রুতে, আর সিস্টেম টেস্টিং হচ্ছে পুরোটা। ইজি ব্যাপার, এতটুকু বুঝলে এই টেস্টিংটা আমরা আশা করি পারবো। জাস্ট বুঝার ব্যাপারটা, বাকিগুলো লিখারটা তো নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্যারাডিজম একটা টপিক আছে, আই ডোন্ট নো এটাকে প্যারাডিজমই বলে হয়তো বা। আচ্ছা যাই হোক, এখানে আরও 2টা ওয়ে আছে সফটওয়্যার টেস্টিংয়ের, আরও 2টা ওয়ে আছে। একটা হচ্ছে ব্ল্যাক বক্স, আর একটা হচ্ছে হোয়াইট বক্স। ওকে, সো ব্ল্যাক বক্সটা কি আর হোয়াইট বক্সটা কি, এই 2টা জিনিস একটু মাথায় রাখতে হবে। ব্ল্যাক বক্স হচ্ছে আমার কাছে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? ক্লায়েন্ট আসছে এখানে, ও টেস্ট করতে চাচ্ছে। তো যদি কোনো কেউ কোড না দেখে, ব্যাক এন্ডে আমি কীভাবে কোড করছি, কীভাবে ডাটাবেজ ম্যানেজ করছি, আমি কী করছি বা আমার টিম কী করছে, এগুলো ক্লায়েন্টের দেখবেই না। মানে কোড টোড কিছু না দেখে যদি টেস্ট করে, টেস্ট উইদাউট সিইং কোডস অর এনিথিং ফ্রম ব্যাক এন্ড যদি না দেখে ও যদি টেস্ট করে, সেটাকে আমরা বলি ব্ল্যাক বক্স সিস্টেম বা ব্ল্যাক বক্স টেস্ট, ঠিক আছে? মানে আমি কোড বা ব্যাক এন্ডকে না দেখে যদি করি। আর হোয়াইট বক্স কি, যদি আমি কোড সবগুলো দেখে, কোড, আমার এক্সিকিউশন, আমার ডেটাবেস, প্রত্যেকটা ইনফরমেশন যদি আমি দেখে এটাকে টেস্ট করি সফটওয়্যারটাকে, তাহলে সেটা হবে হোয়াইট বক্স টেস্টিং। তাহলে হোয়াইট বক্স কারা করবে? যারা ডেভেলপার। মানে আমি যখন ডেভেলপার হব তখনই আমি কোড টোড বুঝতে পারবো, কিন্তু ক্লায়েন্ট ও হচ্ছে একটা বিজনেসম্যান, ও কোড টোড বুঝবে না। তাহলে ও যদি টেস্ট করে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। আর কোনো ডেভেলপার বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে ব্যাক এন্ডের কোড বুঝে, ও যদি কোডগুলা দেখে টেস্ট করে, সেটা হবে কি হোয়াইট বক্স টেস্টিং। এই 2টা ব্যাপার গেল, ঠিক আছে? আরেকটা ব্যাপার আছে, এখানে আসবে এমভিসি আর্কিটেকচার। এটা হচ্ছে যেভাবে আছে ওইভাবে করে লিখতে হবে। আই ডোন্ট নো আমি কীভাবে পারবো, আমি নিজেও এটা মানে মনে রাখতে হবে, মনে রেখে কতটুকু এক্সিকিউট করবো, কোথায় কী যাবে জানি না, এটা তো আর দেখানোর বিষয় না। দিস ইজ অল। এতটুকু পড়লে আশা করি কালকে উড়াই ফেলা যাবে। থ্যাংক ইউ।